নমস্কার বন্ধুরা, আজকে আমরা যে টপিক নিয়ে ভিডিওটা বানিয়েছি সেটি প্রাচীন যুগের ভারতবর্ষের ইতিহাসেরই একটি অংশ। আমরা বন্ধুরা যে ভিডিওগুলো বানাচ্ছি বিশেষ করে হিস্ট্রি টপিকের উপরে, সেগুলো সবই কনসেপ্ট বিল্ডিংয়ের উপরে আমরা কিন্তু এমফাসিস দিচ্ছি। বন্ধুরা, আমরা এর আগেও বলেছি, আমাদের চ্যানেল যারা ফলো করছেন বা আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইবার হয়েছেন, আমরা তাদেরকে সবসময় একটা কথাই বলবো, কখনো শর্টকাট পদ্ধতি কিন্তু অবলম্বন করবেন না। ইতিহাস যেরকম করে পড়ে, ইতিহাসের যে কনসেপ্ট যেভাবে তৈরি করতে হয় এবং যাতে করে আপনি কিন্তু পুরো ইতিহাসের যে কোনো জায়গা থেকে কোশ্চেন এলেই কিন্তু তার অ্যান্সার করতে পারবেন, সেইভাবে সেই কথা মাথায় রেখেই কিন্তু আমরা ভিডিওগুলো বানাচ্ছি। বন্ধুরা, আপনি কোশ্চেন অ্যান্সার তৈরি করে ভিডিও যেগুলো আছে সেগুলো আপনি দেখতেই পারেন, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা কিন্তু সেই শর্টকাট পদ্ধতিতে যাব না, কারণ শর্টকাট ভাবে কিন্তু কোনোদিনই জীবনে সাকসেস পাওয়া যায় না। আর বিশেষ করে WBCS এর মতো এরকম একটা বড় পরীক্ষাতে আপনি কোনোদিনই শর্টকাট অবলম্বন করে আপনি হয়তো প্রিলিমস কোয়ালিফাই করতে পারেন, আপনি হয়তো মেন্স কোয়ালিফাই করতে পারেন, কিন্তু আপনি কিন্তু পার্সোনালিটি টেস্টে গিয়ে ঠিক আপনি ধরা পড়ে যাবেন। আলটিমেটলি সার্ভিস কিন্তু আপনি কখনোই পাবেন না যদি না আপনি এই সাবজেক্টটাকে ঠিকমতো সিরিয়াসলি পড়েন, তার ডেপথে গিয়ে পড়েন এবং কনসেপ্ট বিল্ডিং করেন। সেই কথা মাথায় রেখেই বন্ধুরা কিন্তু আমরা ছোট ছোট ভাগে ইতিহাসটাকে সেভাবে আমরা ভিডিও বানাচ্ছি। এবং বন্ধুরা, আমাদের ভিডিও কিন্তু দেখতে থাকুন এবং নিজেদের কনসেপ্ট তৈরি করুন, যাতে করে আপনি কিন্তু একদিন WBCS অফিসার হতে পারেন। এই ভিডিওটিতে আমরা বিশেষ করে মহাজনপদ, যেটা আমরা আগে থেকে শেষ করেছিলাম, যেখানে বেদিক যুগের যেখানে আমরা শেষ করেছিলাম, যারা বন্ধুরা ভিডিও দেখেননি তারা আমাদের আগের ভিডিওটি দেখে নিন, প্রাচীন যুগের ভিডিওটি। মহাজনপদ থেকে গ্রিক ইনভেশন, এই পিরিয়ডের মধ্যে কিন্তু আমরা ভিডিওটা বানিয়েছি। ভেদিক এজ শেষ হলো, তারপরে যেখান থেকে শুরু হলো সেটা হচ্ছে মহাজনপদ। বৈদিক যুগ যেখানে শেষ হচ্ছে, তারপরেই কিন্তু বৈদিক যুগের পরে বিভিন্ন মহাজনপদ, যেটা ষোড়শ মহাজনপদ, সেইখানে কিন্তু তাদের ইমার্জেন্স হচ্ছে। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে মগধ। এই ষোড়শ মহাজনপদের মধ্যে কিন্তু মগধ সব থেকে বড় পাওয়ারফুল একটি মহাজনপদে পরিণত হচ্ছে। ফলে রাইজ অফ মগধ একটি ভীষণ ইম্পর্টেন্ট একটি টপিক। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পার্সিয়ান ইনভেশন। পার্সিয়া থেকে যে বিভিন্ন কিং বা রুলার যারা ইন্ডিয়াতে ইনভেশন করেছেন, সেই হিস্ট্রি কিন্তু আপনাকে পড়তে হবে এবং সেখান থেকে কিন্তু ভালো রকমের কোশ্চেন আসে। বন্ধুরা, পার্সিয়ান ইনভেশনের পরে যেটা হচ্ছে গ্রিক ইনভেশন বা ম্যাসিডোনিয়ান ইনভেশন, সেটা কিন্তু আপনাকে পড়তে হবে, যেটা হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট যেটা করেছিল ইনভেশন ইন্ডিয়াতে, সেইটা কিন্তু আপনাকে পড়তে হবে। এবং তারপরে আলেকজান্ডারের পরে তখন নন্দ ডাইনেস্টি ইন্ডিয়াতে রুল করছিল। তারপরে যেটা হচ্ছে মৌর্য যুগের সূচনা হয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্য পর্যন্ত। বেদিক এজ আমরা আগে ভিডিওতে কভার করেছি, ফলে সেইটা আমরা বলছি না। আর মৌর্য যুগ এবং গুপ্ত যুগ, এটা আমরা আমাদের পরের ভিডিও, যেটা আপকামিং ভিডিও আছে, সেখানে কিন্তু আমরা কভার করব। ফলে আমরা এই ভিডিওটিতে যে পার্টিকুলার টপিকগুলোর উপরে এমফাসিস দিই, সেটা হচ্ছে মহাজনপদ থেকে গ্রিক ইনভেশন পর্যন্ত। ফলে এই জায়গাটা বন্ধুরা আপনারা ভালো করে পড়ুন এবং প্রত্যেক বছর কিন্তু এই জায়গা থেকে কিন্তু অনেক রকমের কোশ্চেন আসে। মহাজনপদ কেন সৃষ্টি হলো? অ্যাভেলেবিলিটি অফ আয়রন, কারণ তখন আয়রন এজের সূচনা হচ্ছে এবং কপার বা ব্রোঞ্জ এজের শেষ হয়ে গেছে। এবং আয়রন এজের সূচনার ফলে নর্থ ইন্ডিয়াতে যেখানে প্রচুর পরিমাণে আয়রন ওর পাওয়া যেত, সেই জায়গাগুলোতে কিন্তু মহাজনপদ তৈরি হলো। কারণ আয়রন ওর পাওয়ার ফলে সেখানে বিভিন্ন টুলস, যে চাষবাসের জন্য যে সমস্ত যন্ত্রপাতি, সেগুলো কিন্তু তৈরি হলো। এবং তার ফলে কি হলো, প্রচুর পরিমাণে এগ্রিকালচার প্রোডাকশন বেড়ে গেল এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর সারপ্লাস মানি তৈরি হতে থাকলো। এবং সেটা দিয়ে কিন্তু একটা বড় আর্মি, তার অস্ত্রশস্ত্র সবই কিন্তু আয়রন নির্ভর। ফলে যেসব জায়গায় আয়রন ওর বেশি পাওয়া যেতে থাকলো, সেখানে কিন্তু একটা ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সেখানে কিন্তু একটা জনপদ তৈরি হতে থাকলো। ফার্টাইল ল্যান্ড, সেখানে গঙ্গা এবং আরও যে সমস্ত নদীগুলো আছে, যমুনা, সেই সমস্ত নদীর প্রচুর পরিমাণে পলি জমে, সেই জমিগুলো কিন্তু প্রচুর ফার্টাইল হলো। ফলে সেখানে প্রচুর পরিমাণে এগ্রিকালচার ডেভেলপমেন্ট হতে থাকলো।
ফলে সেখানে প্রচুর মানুষের বসবাস হতে থাকলো এবং এক্সপ্যানশন অফ পপুলেশন, ফলে সেখানে এত লোকের কিন্তু বৃদ্ধি হলো, ফলে সেখানে কিন্তু মানে প্রচুর একটা জনপদের এবং আস্তে আস্তে জনপদ থেকে মহাজনপদে পরিণত হলো। লিস্ট অফ মহাজনপদ কোন টেক্সটে আমরা মহাজনপদের লিস্টটি পাই, সেটা হচ্ছে আঙ্গুতারা নিয়কা। আঙ্গুতারা নিয়কাতে কিন্তু এটা কিন্তু WBCS এর একটি কোশ্চেন আসতে পারে বন্ধুরা। আঙ্গুতারা নিয়কা বলে যে টেক্সটটি আছে বা যে গ্রন্থটি আছে, সেখানে কিন্তু আপনি মহাজনপদের এই লিস্টগুলো বন্ধুরা আপনি পাবেন। ফার্স্ট যে 8টা মহাজনপদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে মহাজনপদ যেগুলো ছিল, সেটা হচ্ছে মগধ, যেটা এখন বর্তমানে সাউথ বিহার। বন্ধুরা শুধুমাত্র আপনাকে কিন্তু মহাজনপদের নাম মুখস্থ করলেই হবে না, সেই সঙ্গে বর্তমানে সেই জায়গাটি কোন জায়গায় অবস্থিত সেটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। ফলে এই লিস্টটি বারবার দেখুন, আমাদের ভিডিওটি বারবার দেখুন, আপনার অফলাইনে ভিডিওটি সেভ করে রাখুন এবং সেখান থেকে কিন্তু লিস্টগুলো কিন্তু লিখে রাখুন। ফলে এতে করে কি হবে, আপনি কিন্তু বর্তমান বা প্রেজেন্ট যে জায়গাটাই আছে সেই মহাজনপদে, সেটাও কিন্তু আপনি জানতে পারবেন। ফলে মগধ যেটা বর্তমানে সাউথ বিহারে অবস্থিত, অঙ্গা বর্তমানে যেটা ইস্ট বিহারে অবস্থিত, মল্ল যেটা গোরখপুর রিজিয়ন, যেটাকে এখন গোরখপুর রিজিয়ন বলা হয়, যেটাকে মল্ল বলা হতো, চেদি যেটা হচ্ছে যমুনা অ্যান্ড নর্মদা বেল্ট, ভৎস যেটা এলাহাবাদ অঞ্চলটাকে আগে যেটাকে ভৎস বলা হতো, কাশী যেটাকে এখন বলা হয় বেনারস, কোশালা যেটাকে বলা হয় অযোধ্যা, ভাজি যেটাকে বলা হয় এখন নর্থ বিহার। ফলে এটা হচ্ছে ফার্স্ট 8 মহাজনপদ। সেকেন্ড 8 মহাজনপদ যেটা ইম্পর্টেন্ট ছিল, সেটা হচ্ছে 8, 8, 16, ফলে ষোড়শ মহাজনপদ, যেটা হচ্ছে কুরু যেটা এখন বর্তমানে মিরাট, পাঞ্চালা যেটা উত্তরপ্রদেশ, মৎস্য যেটা জয়পুর রাজস্থানের জয়পুর, সুরসেনা যেটা মথুরা, আসাকা যেটা গোদাবরী, গান্ধার্ব যেটা বর্তমানে পেশোয়ার, কম্বো যেটা বর্তমানে কাশ্মীর, অ্যান্ড অবন্তী যেটা বর্তমানে মালওয়া মানে হচ্ছে মধ্যপ্রদেশের এরিয়া, মধ্যপ্রদেশ রিজিয়ন। ফলে এই 8, 8, 16 এই লিস্টটা বন্ধুরা কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, এবং শুধু তাদের পুরনো নামগুলোই নয়, বর্তমানে সেই জায়গাগুলো কোন জায়গায় অবস্থিত সেটাও কিন্তু বন্ধুরা আপনাদের জানতে হবে। ফলে এই ষোড়শ মহাজনপদের লিস্টটি কিন্তু খুব ভালো করে পড়ুন। এরপরে হচ্ছে এই যে 16টি মহাজনপদ হলো, এদের মধ্যে থেকে কিন্তু মগধ সব থেকে বড় মহাজনপদ রূপে কিন্তু নিজেকে প্রকাশ ঘটালো, নিজে কিন্তু সেটা আবির্ভাব ঘটালো। কেন মগধ সব থেকে বড় জনপদে পরিণত হলো, সেটা হচ্ছে এর জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ। এর একটা জিওগ্রাফিক্যাল বা ভৌগোলিক একটি সুবিধাগত জায়গায় কিন্তু মগধ ছিল, রিচ এবং ফার্টাইল সয়েল, ট্রেড ফ্লারিস্ট, যেহেতু এই যে জায়গাতে কিন্তু বিজনেস কিন্তু একটি মানে খুব বড় আকারে কিন্তু মগধে সেখানে তখন বর্তমান ছিল। ফলে সেই হওয়াতে কিন্তু মগধ আস্তে আস্তে কিন্তু প্রচুর ধনসম্পদের মালিক হতে থাকলো এবং প্রচুর বড় একটা সৈন্য বাহিনী তৈরি করলো এবং আস্তে আস্তে কিন্তু অন্য রাজ্যগুলোকে কিন্তু সে অ্যানেক্স করতে থাকলো, মানে দখল করতে থাকলো। ফলে আস্তে আস্তে মগধ কিন্তু সব থেকে বড় ষোড়শ জনপদে রূপান্তরিত হলো। এখানে যে নদীগুলো গঙ্গা, পুনপুন, সোন এবং গন্ডক, এই 4টে রিভার কিন্তু এই নদী এইখানে কিন্তু মগধ এরিয়াতে ছিল। ফলে এখানকার প্রচুর পরিমাণে জল, তার পলি সমস্ত কিছু কিন্তু এই অঞ্চলের অধিবাসীরা পেল। ফলে তারা কিন্তু অন্য জায়গা থেকে কিন্তু অনেকটা অ্যাডভান্সড হয়ে গেল। হিউজ আয়রন ডিপোজিট, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে এখানে কিন্তু লৌহ আকরি পাওয়া যেত এবং এখনো বর্তমানেও পাওয়া যায়। ফলে এই জায়গাটি, এই অঞ্চলটি কিন্তু একটি বড় এবং সুপার পাওয়ার এবং সর্বশক্তিশালী রূপে কিন্তু মগধের আবির্ভাব হলো। মগধে যে বংশগুলি, যেই রাজত্বগুলি কিন্তু রাজত্ব করেছেন, সেই তাদের মধ্যে সব থেকে প্রথম হচ্ছে হর্যঙ্ক ডাইনেস্টি, হর্যঙ্ক রাজত্ব, ফাউন্ড ইন 566 BC বাই দ্য গ্র্যান্ডফাদার অফ দ্য বিম্বিসার। এই হর্যঙ্ক যেই রাজত্বটা ছিল, রাজবংশ, তার সব থেকে ইম্পর্টেন্ট রাজা ছিল, কনভার্টেড মগধ ইনটু এম্পায়ার।
মগধ আগে একটি জনপদ ছিল, কিন্তু তাকে একটি রাজত্ব, বিশাল রাজত্বে পরিণত করেছিল কিন্তু এই বিম্বিসার। বিল্ট নিউ ক্যাপিটাল ইন রাজগৃহ নিয়ার পাটনা। এই মগধের রাজধানী কিন্তু বিম্বিসারই রাজগৃহে পরিণত করেছিল, কারণ সেই সময় উনার কাছে প্রচুর পরিমাণে অর্থ ছিল। উনি যে সমস্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে তিনি মুদ্রা সঞ্চয় করেছিলেন, অর্জন করেছিলেন। সেই টাকা কিন্তু তিনি নতুন রাজধানী স্থাপনের কাজে লাগিয়েছিলেন। বিম্বিসারের ছেলে ছিল অজাতশত্রু, কিল্ড হিজ ফাদার বিম্বিসারা অ্যান্ড বিকাম কিং। অজাতশত্রু নিজের বাবা অর্থাৎ বিম্বিসারকে খুন করেছিল এবং খুন করে কিন্তু নিজে রাজা হয়েছিল। অ্যানেক্সড বৈশালী অ্যান্ড কোশালা। অজাতশত্রু বৈশালী এবং কোশালা এই দুটো মহাজনপদকে কিন্তু তার রাজত্বে অন্তর্ভুক্ত করেছিল। হর্যঙ্কর রাজত্বের পরে যেই রাজত্বটি সব থেকে ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে শিশুনাগ ডাইনেস্টি। হর্যঙ্কর ডাইনেস্টি ওয়াজ ওভারথ্রোন বাই শিশুনাগ অ্যান্ড ফলো শিশুনাগ ডাইনেস্টি। হর্যঙ্কর ডাইনেস্টিকে শিশুনাগ নামে একজন ব্যক্তি তিনি কিন্তু উৎখাত করেছিল এবং শিশুনাগ রাজত্বের প্রতিষ্ঠা করেছিল। কালাশক ওয়াজ দ্য কিং হোয়েন দ্য সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড। কালাশক এই শিশুনাগ ডাইনেস্টির অন্যতম একজন ইম্পর্টেন্ট রাজা ছিলেন। তার আমলে কিন্তু সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল সেটি অনুষ্ঠিত হয়েছিল। এই শিশুনাগ ডাইনেস্টির পরে যেটা হচ্ছে নন্দ ডাইনেস্টি। মহাপদ্ম নন্দ ওয়াজ দ্য ফাউন্ডার, ধননন্দ ওয়াজ দ্য লাস্ট কিং। এই ইনফরমেশন গুলো বন্ধুরা কিন্তু আপনাদেরকে পড়তে হবে, কে নন্দবংশের প্রতিষ্ঠা করেছিল এবং নন্দবংশের লাস্ট সম্রাট কে ছিলেন। নন্দবংশ যখন যখন আলেকজান্ডার দ্য গ্রেট ভারতবর্ষ আক্রমণ করেছিল তখন কিন্তু নন্দ রাজারাই বা নন্দ বংশই কিন্তু ভারতের শাসক ছিল, ফলে সেই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। He was Dhanananda. He was the overthrown by the Chandragupta Maurya and established Mauryan Empire. বলা হয় যে ধননন্দের যিনি পুরোহিত ছিলেন তিনি ছিলেন চাণক্য, এবং চাণক্যই কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যকে ধননন্দের এগেনস্টে কিভাবে তাকে যুদ্ধ করতে হবে, কিভাবে আক্রমণ করতে হবে এগুলো শিখিয়েছিল। কারণ বলা হয় যে ধননন্দ চাণক্যকে রাজসভার মধ্যিখানে অপমানিত করেছিল এবং সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্যই কিন্তু চাণক্য ঠিক করেছিল যে আমি ধননন্দকে পরাজিত করব এবং নন্দ বংশ কিন্তু আমি উৎখাত করব এবং নন্দ বংশ উৎখাত করে কিন্তু আমি অন্য কোনো বংশের সূচনা করব, এবং সেটা তিনি করেও ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যর মানে মেন্টর কিন্তু ছিলেন চাণক্য। এরপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট ঘটনা সেটা হচ্ছে যখন চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে উৎখাত করছে সেই সময় সেটা হচ্ছে পার্সিয়ান ইনভেশন। বর্তমানে যেটা ইরান বলা হয় সেটা হচ্ছে পার্সিয়ান ইনভেশন, আগেকার দিনে সেটাকে বলা হতো পার্সিয়া। সাইপ্রাস অফ পার্সিয়া ওয়াজ দ্য ফার্স্ট ইনভেডার। এই সাইরাস বলে যে রাজাটি ছিলেন তিনি কিন্তু ফার্স্ট ইনভেডার ছিলেন, মানে তিনি প্রথম আক্রমণ করেছিলেন ভারতবর্ষকে। হেরোডোটাস যাকে বলা হয় ফাদার অফ হিস্ট্রি, ইতিহাসের জনক যাকে বলা হয়, tells us that Darius sent a naval expedition to explore the valley of Indus and annexed a part of the Sindh and Punjab. হেরোডোটাসের ইতিহাস অনুযায়ী যেটা বলা হয় যে দারিয়াস যিনি ছিলেন সাইরাসের ছেলে, তিনি কিন্তু একটা নেভাল এক্সপিডিশন একটি নৌবাহিনী পাঠিয়েছিলেন যাতে করে পাঞ্জাব এবং সিন্ধ প্রদেশকে সেটাকে দখল করা যায়। জেরাস engaged many Indian soldiers to his army. জেরাস যিনি দারিয়াসের ছেলে ছিলেন তিনি প্রচুর পরিমাণে ইন্ডিয়ান সোলজারকে, ভারতীয় সৈন্যকে তার সেনাবাহিনী অন্তর্ভুক্ত করেছিলেন। এটা কিন্তু একটি ভীষণ মহত্বপূর্ণ একটি অধ্যায়, কারণ তার আগে কিন্তু কোনো শত্রুপক্ষের সৈন্যকে নিজের সৈন্যবাহিনীতে অংশগ্রহণ করানোর বা যোগদান করানোর কোনো রকম রীতিনীতি ছিল না, কিন্তু জেরাস সেটা করেছিলেন এবং তারপরে বহু রাজারাই কিন্তু সেটাকে ফলো করেছেন। এফেক্টস অফ পার্সিয়ান ইনভেশন। পার্সিয়ান যে ইনভেশন হয়েছিল তার ফলে কি হয়েছিল, তার ফলে ভারতবর্ষ ইতিহাসে কি প্রভাব পড়েছে। ইন্ট্রোডাকশন অফ দ্য অ্যারামিক ফর্ম অফ রাইটিং।
তখন তার আগে ভারতবর্ষের যারা অধিবাসী ছিলেন তারা কিন্তু সমস্তটাই শ্রুতি, তাদের কোনো লিখিত কোনো ডকুমেন্ট ছিল না, যা তাদের কাছে ছিল সেটা সবটাই শুনে শুনে, সেটাকে বেদের আরেক নাম শ্রুতি বলা হয়। যখন যে বেদ ভার্স যেটা ছিল সেক্ষেত্রে কোনো লিখিত কোনো ডকুমেন্ট সেখানে ছিল না, কিন্তু এই যে পার্সিয়ান ইনভেশনের ফলে অ্যারাবিক যে লিটারেচার, অ্যারাবিক অ্যালফাবেট সেটা জনপ্রিয় হয়েছিল এবং সেখান থেকেই কিন্তু আস্তে আস্তে ইনভেনশন অফ দ্য খারষ্টি অ্যালফাবেট, খারষ্টি লিপির সূচনা হয়েছিল। খারষ্টি লিপি আপনারা জানেন বন্ধুরা যে অশোক বা অন্যান্য যে সমস্ত মৌর্য যুগে বা গুপ্ত যুগে যে সমস্ত লিপি পাওয়া যায় বা তার প্রস্তর খণ্ড পাওয়া যায়, সেইখানে কিন্তু সমস্ত লেখা কিন্তু খারষ্টি লিপিতে লেখা। ফলে বন্ধুরা এটা আপনাদের বুঝতে খুবই সুবিধা হচ্ছে যে অ্যারাবিক ইনভেশনের ফলে বা পার্সিয়ান ইনভেশনের ফলে যে লেখা বা যে অ্যালফাবেটের সূচনা হয়েছিল সেটা আস্তে আস্তে কিন্তু বর্তমান বাংলা বা হিন্দি রূপের কিন্তু সূচনা করেছেন। প্রমোশন অফ দ্য ইন্ডো ইরানিয়ান ট্রেড, যেটা হয়েছিল যে ইন্ডো ইরানিয়ান যে ট্রেড সেটা পার্সিয়ান ইনভেশনের ফলে কিন্তু আরো ওপেন হয়েছিল। গ্রিক ইনভেশন বা ম্যাসাডোনিয়ান ইনভেশন, আলেকজান্ডার marched to India through Khyber Pass in 326 BC। বিসি কনসেপ্টটা বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে বিফোর ক্রাইস্ট, যীশু খ্রিস্ট জন্মের আগের যে অধ্যায়টা সেটাকে বলা বিফোর ক্রাইস্ট, এবং ওনার জন্মের পরের যে অধ্যায় যেটা বর্তমানে আমরা বাস করি সেটাকে বলে এডি। 326 বিসিতে আলেকজান্ডার ইন্ডিয়াতে খাইবার পাসের মধ্য দিয়ে তিনি এসেছিলেন। কিং অফ ট্যাক্সিলা অম্বি তিনি সারেন্ডার করেছিলেন উইদাউট ওয়ার। অম্বি কোনো যুদ্ধ ছাড়াই কিন্তু সারেন্ডার করেছিলেন। মেজর ব্যাটেল উইথ দ্য পুরু কিং অফ পাঞ্জাব অন দ্য ব্যাঙ্কস অফ দ্য জিলাম, যেটাকে বলা হয় হিদাসপাস ব্যাটেল যেটাকে বলা হয়। ভীষণ ইম্পর্টেন্ট বন্ধুরা, আপনারা বই দেখুন, এখান থেকে আরো ডিটেলে পড়ুন, এই টপিকগুলোর উপরে হাইলাইট করে পড়ুন। আমরা সবসময় কিন্তু কনসেপ্টের উপরে জোর দিই, কোনো কোশ্চেন আনসারের উপরে আমরা কিন্তু ভিডিও বানাইনি এবং ভবিষ্যতেও বানাবো না। কারণ হচ্ছে যে কোশ্চেন আনসার কোনো সলিউশন নয় WBCS ক্র্যাক করার। আপনি যদি কনসেপ্ট নিজের বিল্ডিং করেন তাহলে কিন্তু আপনি নিশ্চয়ই WBCS ক্র্যাক করবেন। Effects of Greek invasion opened the trade route between the northwest India and the western Asia. Indians learned from the Greek in the field of the astronomy, coinage, architecture and sculpture. যেটা হয়েছিল বন্ধুরা একটা ট্রেড রুট সেটা ওপেন হয়েছিল এবং গ্রিক যে অ্যাস্ট্রোনমি, গ্রিকরা সেই সময় অ্যাস্ট্রোনমি এবং কয়েনেজ, আর্কিটেকচার, স্কাল্পচার এসব ব্যাপারে বিভিন্ন মানে খুবই অ্যাডভান্স ছিল। সেই তারা কিন্তু ইন্ডিয়ানরাও কিন্তু গ্রিক পিপলের সংস্পর্শে এসে কিন্তু তারাও কিন্তু সেই এই অ্যাস্ট্রোনমি, আর্কিটেকচার, স্কাল্পচারে কিন্তু আস্তে আস্তে অ্যাডভান্স হতে শুরু করলো। তাহলে বন্ধুরা আমরা কিন্তু এই জায়গাতেই ভিডিওটা এই জায়গায় শেষ করছি। পরের ভিডিও আমরা কিন্তু মৌর্য যুগ, গুপ্ত যুগ এই টপিকগুলো নিয়ে আমরা ভিডিও আনছি বন্ধুরা, যাতে করে এই কন্টিনিউটি থাকে এবং আপনাদের কনসেপ্টটা কিন্তু আরো ভালো করে ক্লিয়ার হয়। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে, মনে হয় যে আপনারা কিছু ভিডিও থেকে শিখতে পারছেন, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওটি শেয়ার করুন, বিভিন্ন গ্রুপে শেয়ার করুন, লাইক করুন এবং আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, যাতে করে আমরা আপনাদের আরো হেল্প করতে পারি। বন্ধুরা WBCS এর জন্য অল দ্য বেস্ট। আপনি কিন্তু নিশ্চয়ই একজন WBCS অফিসার হবেন। এই আশা রেখে ভিডিওটা শেষ করছি বন্ধুরা, ভালো থাকবেন, নমস্কার।